বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। উনি আলোচনায় থাকার জন্যই তো ওই সংসদে যাচ্ছে, অথবা ওনাকে নেওয়া হচ্ছে। উনি এই ধরনের কথা বলতে পারে বলেই তো ওনাকে বাছাই করা হয়েছে। এটা হলো সোজা অঙ্ক, বুঝা নিতে হবে। কিন্তু আপা এটা কিন্তু অন্যায় কথা বলছেন, ক্ষমা চায় নিয়ে, ক্ষমা চায় নিয়ে। আমি জানি না হুজুররা আবার কোনো ফতুয়া দেয় কিনা। হ্যাঁ ভাই, দিতে পারে যে এই কথা উনি কেন বললো, এটার জন্য বিরাট বড় প্রতিবাদ হইতে পারে, মিছিল হইতে পারে, রাস্তায় নামতে পারে, কারণ খুব বড় অন্যায় কথা বলে ফেলছে। জাকাত নিয়ে এভাবে কথা বলা ঠিক হয় নাই। জাকাতের সাথে চাঁদাবাজি কেন মিলাবে? জাকাত তো অন্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, গরিবের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর চাঁদাবাজি হচ্ছে গরিবের মুখে খাবার ছিনায় নেওয়া। ছিনায় নেওয়াকে বলে চাঁদাবাজি, আর মুখে তুলে দেওয়াকে বলে জাকাত। এইটুকু বুঝেন। নীলুফার চৌধুরী মনির ব্যাপারে, এই নীলুফার চৌধুরী মনি গত 2 দিন আগে এক টকশোতে উপস্থিত হয়ে তিনি ইসলামের একটি বিধান সম্পর্কে এত কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্য করেছে, যেটা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের মতো নাম রেখে এই শব্দটি ব্যবহার করা যায় কিনা এটি আমাদের জানা নাই, কিন্তু তিনি সেটি করেছেন। ইসলামিক জ্ঞান নাই, ইসলামিক শিক্ষা নাই, এরকম ব্যক্তি যদি ইসলামিক দলের প্রধান হয় তাহলে এইরকমভাবেই ইসলাম বেইজ্জতি হয়, যেটা জামাতের আমির শফিকুর রহমান। এই তোমরা কেমন আছো বাচ্চারা? নকল টকল চলবে না। ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষকদের কৃষক কার্ড দিয়েছে, এখন বিয়ের কার্ডটাও সরকার দিয়ে দেন। সব কিছু নিয়ে তো হাস্যরস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অসুস্থ মানসিকতা। সব কিছু নিয়ে ট্রোল করা, নেগেটিভ ভাবে সমালোচনা করা। আমি বিএনপিকে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। মাতৃভূমি রক্ষা করার জন্য যদি কারো নাম রাজাকার হয়, তাহলে আমি রাজাকার। এটা বিএনপি কোনোদিন পাস করবে না, কারণ বিএনপি ক্ষমতা এসছে কার কাছে? ওই ভারতের কাছে। কি দিয়ে? দস্তখত দিয়ে। ক্ষমতার দাপটে যা মুখে আসে তাই বলা কি ঠিক? ক্ষমতা কি চিরদিন থাকে? হ্যাঁ, ক্ষমতা তো ধরে রাখতে পারে না আওয়ামী লীগ, চিরদিন ধরে রাখতে পারেনি। হ্যাঁ, জোর জবরদস্তি করে একের পর এক অবৈধ কাজ করে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু 16-17 বছর পরে ঠিকই জনতার হাতে কিন্তু ক্ষমতা চলে আসছিল। হ্যাঁ, টেনে হেসড়ে কিন্তু তাকে নামিয়েছে। শুধু টেনে হেসড়ে নামাই নাই, বেজ্জতি লাঞ্ছিত হয়ে কিন্তু দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এটা ভুলে গেলে চলবে না। কয় মাস হয়েছে? হ্যাঁ, কয় বছর হয়েছে? এই 1.5 বছর 2 বছরের মধ্যেই যদি এটা আপনারা ভুলে যান তাহলে তো চলবে না। হ্যাঁ, ক্ষমতার বাহাদুরি দিয়ে ইসলামের সাথে লড়াই করবেন, ইসলামের সাথে বাহাস করবেন, হ্যাঁ, ইসলামের সাথে বেয়াদবি করবেন, হবে না এটা। নীলুফার চৌধুরী নাম শুনছেন তো সবাই, তাই না? বিএনপির একজন নেত্রী। জাকাতের চাইতে উত্তম হলো চাঁদাবাজি করা। কত সুন্দর একটা কথা। কয়দিন পর দেখবেন এইগুলোরে যদি ছাড় দেওয়া যায়, এগুলো যদি কিছু না বলা যায়, একসময় দেখবেন বলবে চাঁদা নেওয়া এটা হাদিস কোরআনে আছে, পাওয়া যাবে। যেহেতু চাঁদার সাথে তুলনা করছে, কি দেখছেন? হ্যাঁ, জাকাতের সাথে চাঁদার তুলনা করছে, মানে অবস্থাটা কোন জায়গায় দাঁড়াইছে। জাকাত গরিব মানুষের মুখে ভাত উঠায়া দেয়, যার গায়ে পোশাক নাই তার গায়ে পোশাক তুলে দেয়, যার থাকার জায়গা নেই তার থাকার জায়গার ব্যবস্থা করে দেয়। জাকাতের কারণে অসহায় মানুষ, দুস্থ মানুষ যারা না খেয়ে মারা যায়, তারা খাবারের ব্যবস্থা হয়। আর চাঁদাবাজির দ্বারা যার ঘর আছে তার ঘর ধ্বংস হয়। চাঁদাবাজির দ্বারা যার গায়ে পোশাক আছে তার গায়ের পোশাক সরে যায়। চাঁদাবাজির দ্বারা যার বসার স্থান আছে, থাকার স্থান আছে, সেই স্থান ধ্বংস হয়ে যায়। চাঁদাবাজির কারণে যার পকেটে টাকা আছে তার পকেটের টাকা দূর হয়ে যায়। চাঁদাবাজির কারণে একটা মানুষ নিঃস্ব হয়ে যায়। চাঁদাবাজির কারণে একটা মানুষ ধ্বংস হয়ে যায়। আর সেই চাঁদাবাজির সাথে জাকাতের তুলনা করে বেয়াদব মহিলা। কিসের কারণে? ক্ষমতার কারণে, ক্ষমতার কারণে। কিন্তু এরা বোঝে না যে ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, হাসিনার চাইতে তো আর বেশি ফ্যাসিস্ট হতে পারবে না কেউ। 17 বছর বাঙালি জাতিকে জ্বালিয়েছে। বাঙালি জাতি তো মনেই করে নিয়েছিল আজ জীবনের জন্য শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, যে সময় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল কেউ কি বিশ্বাস করেছিলেন? সর্বপ্রথম যখন মনে করেন যেদিন পালিয়ে যায় 5ই আগস্টে, ওই দিন যখন সবাই বলল যে হাসিনা পালাইছে, হাসিনা পালাইছে, কেউ কি বিশ্বাস করেছিলেন যে হাসিনা পালাইছে? হ্যাঁ, বলেন তো, কেউ বিশ্বাস করছিলেন? কেউ বিশ্বাস করছিলেন না, কারণ বিশ্বাসই হয় না যে হাসিনা পালাবে। তারপরে কিন্তু থাকতে পারে না, পালায়া গেছে ভাই।
তাই ক্ষমতার বাহাদুরি পাইয়া ক্ষমতার দাপটে যা মনে আসে তাই কয়েন না, ইসলাম রে নিয়ে নাড়াঘাটা করেন না, তাহলে কিন্তু বেশি সময় টিকতে পারবেন না। আর এটাই স্বাভাবিক। ইসলাম নিয়ে নাড়াঘাটা করতে গেলে বিপদ আছে ভাই, বিপদ আছে। গজব দুই দিক দিয়ে আসবে, একদিক হলো আল্লাহর গজব, একদিক দিয়ে হলো জনগণের গজব। কারণ জনগণ তারা মুসলমান, যেহেতু মুসলমানের দেশ, এটা 90 থেকে 95 বা 96% মুসলমানের দেশ বাংলাদেশ। আর এখানে ইসলাম নিয়ে কটূক্তি করলে সাধারণ জনতা তো ভাই এটা সহ্য করবে না, এটা করার কথাও না। তাই দয়া করে ইসলাম নিয়ে কেউ উল্টাপাল্টা বলবেন না। যাই হোক, আরও কিছু চমকপ্রদক ভিডিও আজকে আপনাদের সাথে আছে এবং আলোচনা আছে। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর আপনারা ভিডিওর অংশ বিশেষ আরেকটা দেখেছেন, আমতারেক, যিনি গণ অধিকার পরিষদ আগে ছিল, এখন হলো আম জনতার দল। তার মানে তার দল আছে না, দলের সামনেও আম দিয়েছে, তার ব্যবসাটাও আম, তাকে সবাই ডাকে আম তারেক বলে। সেই আম তারেক বলতেছে ডক্টর শফিকুর রহমান তিনি ইসলাম বোঝে না, ইসলাম জানে না, তিনি মাওলানা মুফতি না, কিন্তু সেই ইসলামের দলের প্রধান হয়েছে, যার কারণে জামাত ইসলাম ধ্বংসের পথে। মানে আম তারেক প্রচন্ড পরিমাণে ইসলাম জানে, তার কাছ থেকে আপনার সন্তান আপনি তার কাছে ভর্তি করে দিবেন, মাওলানা মুফতি বানায় দিবে। শালার বেটা কি বলবো, ওই যে কথাই আছে না যে আদার ব্যাপারী হয় জাহাজের খবর নিলে যা হয়, তো ওইলা আমের ব্যাপারী ভাই। ও যদি আইসা মনে করেন যে শফিকুর রহমানের মানে খবর নেয়, তাই তো হবে ভাই। যাই হোক, কথা বাড়াবো না, চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। নীলুফার মনি চৌধুরী, না নীলুফার চৌধুরী মনি, মনি আপা রাখি, মনি আপা আমার ছোট বোন, ধরে নেন। এখন একটা সম্পর্ক গইরা তুলতে হবে, কারণ কি জানেন, উনি সংসদে চলে গেছে, এমপি হয়েছে, নতুন এমপি। নতুন এমপি হইয়া আমার মনে হয় একটুখানি সমস্যা হয়েছে, হয় অনেক সময়, গরম সহ্য করতে পারে না তো অনেকে। একটা টক শোতে দেখলাম, উনি বলতেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। ব্যাপারটা কেমন হয়ে গেল? জাকাত কি আপা আপনি জানেন? জাকাতটা কি? জাকাতটা হচ্ছে ইসলাম ধর্মের আল কোরআনের 5টা স্তম্ভের একটা স্তম্ভ এই জাকাত। এই জাকাতের টাকা দিয়া, জাকাতের এই দৌলত দিয়া চারিদিক থেকে আইনা গরিবের মুখে খাবার তুলে দিতে হয়। গরিবের মুখের খাবারের নামই হলো জাকাত। যার আছে, মনে করেন আপনার অনেক আছে, আপনি ওর থেকে কিছু একটা অংশ গরিবদের দিবেন, এটাই জাকাত। আর চাঁদাবাজি কি জানেন? এই যে গরিবদের কাছ থেকে ওদের মুখের খাবারটা ছিনায় নেওয়াটা, এটা হচ্ছে চাঁদাবাজি। এখন গরিবের মুখে খাবার তুলে দেওয়াটা জাকাত, আর গরিবের মুখের খাবারটা ছিনায় নেওয়াটা হলো চাঁদাবাজি। কোনটা উত্তম এটা আপনি একটু বুঝায় বলতে পারবেন? না, বুঝায় বলতে পারবেন না। কেন এটা বলছেন এটাও বুঝি। আসলে না, হয়েছে কি জানেন, মেজাজ হারায় ফেলছে, মেজাজ হারায় ফেলছে। যে টকশোতেই যায় ওইখানেই শুনতে হয় ওই হাওয়া ভবনের কথা, 10%-এর কথা, যেখানে যায় ওইখানে ওই চাঁদাবাজির কথা শুনতে হয়। যে টকশোতে উনি এই কথাটা বলছে, এখানেও হাওয়া ভবনের কথা আসছে, ওই আশাতে না উনি মেজাজ হারাইছে, মেজাজ হারায় এই কথাটা বলছে। আবার এমনও হইতে পারে নতুন সংসদে যাচ্ছে তো, না নতুন না, উনি আগেও ছিল, এবার আবার সুযোগ পাইছে। এই যে প্রথম পর্ব শেষ হয়ে গেল না সংসদের, দ্বিতীয় পর্বতে ওনাকে পাবেন। উনি কিন্তু সংসদেও এরকম গরম গরম কথা বলবে, আলোচনা থাকবে। উনি আলোচনায় থাকার জন্যই তো ওই সংসদে যাচ্ছে, অথবা ওনাকে নেওয়া হচ্ছে। উনি এই ধরনের কথা বলতে পারে বলেই তো ওনাকে বাছাই করা হয়েছে। এটা হলো সোজা অঙ্ক, বুঝা নিতে হবে। কিন্তু আপা এটা কিন্তু অন্যায় কথা বলছেন, ক্ষমা চায় নিয়েন, ক্ষমা চায় নিয়েন। আমি জানি না হুজুররা আবার কোনো ফতুয়া দেয় কিনা, হ্যাঁ ভাই দিতে পারে, যে এই কথা উনি কেন বললো, এটার জন্য বিরাট বড় প্রতিবাদ হইতে পারে, মিছিল হইতে পারে, রাস্তায় নামতে পারে, কারণ খুব বড় অন্যায় কথা বলে ফেলছে। জাকাত নিয়ে এভাবে কথা বলা ঠিক হয় নাই। জাকাতের সাথে চাঁদাবাজি কেন মিলাবেন? জাকাত তো অন্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, গরিবের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর চাঁদাবাজি হচ্ছে গরিবের মুখে খাবার ছিনায় নেওয়া, ছিনায় নেওয়াকে বলে চাঁদাবাজি, আর মুখে তুলে দেওয়াকে বলে জাকাত। এইটুকু বুঝেন, এটা একটা মুসলমানের দেশ, ইসলামিক কান্ট্রি, বুঝেন না কেন? আপনার এই ধরনের কথাবার্তায় আপনি নিজেই তো ছোট হচ্ছেন, মানুষের কাছে ছোট হচ্ছেন না। এই কথার কোনো দাম আছে 2 পয়সা? আপনি এইভাবে চাঁদাবাজিকে জায়েজ করতে পারবেন? আর চাঁদাবাজি আপনাকে শুনতে হয় কেন? কারণ কি আপনি জানেন তো, আপনার দলের লোকরা করে, তো করে বলেই তো শুনতে হয়। এটা হজম করতে হবে। এটাকে জায়েজ করার জন্য আপনি জাকাত সামনে নিয়ে আসবেন, ইসলামিক মূল্যবোধের মধ্যে আঘাত করবেন, মানুষের মনে কষ্ট দিবেন, এটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। যাই হোক, এত বুঝায় লাভ নাই আপা, আপনি নিশ্চয়ই বুঝা ফেলাবেন। এই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই আপনি বুঝতে পারবেন আপনি কি বলছেন, কত বড় অন্যায় কথাটা বলছেন। যাই হোক, মনি আপাকে আমরা ওই টক শোতে রাইখা দিলাম, উনি টক শোতে থাকুক। চলেন আমরা একটু স্টেডিয়ামে যাই। স্টেডিয়ামে আজকে খেলা চলতেছিল,
ওই খেলার মধ্যে অনেক সময় নামি দামি লোক গেলে ক্যামেরা ওনার কাছে চলে যায়। হ্যাঁ ভাই, খুব নামি দামি লোক যদি যায় খেলা দেখতে, ক্যামেরা চলে যায়। আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নামি দামি মানুষটা কে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, উনি খেলা দেখতে গেছে, ক্যামেরা ওনার দিকে গেছে। ক্যামেরা ওনার দিকে যাওয়ার পর যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা সত্যি অনেক চিন্তায় ফেলে দিছে আমাকে। ওনাকে চিন্তায় ফেলছে কিনা আমি জানি না। দেখেন, চিৎকারটা কি বুঝতে পারতেছেন? এই যে চিৎকারটা কি হচ্ছে, এখানে স্লোগান দেওয়া হচ্ছে, ভুয়া ভুয়া ভুয়া, এরকম ধ্বনি শোনা যাচ্ছে। ওই যে খেয়াল করলে বুঝতে পারবেন, ভুয়া ভুয়া। এখন কথা হচ্ছে, এই যে ছাত্র শিবির সব ঢুকে গেল কিভাবে এই স্টেডিয়ামের ভিতরে, জামাত কিভাবে সবাই ঢুকে গেল স্টেডিয়ামের ভিতরে, এখানে বিএনপির দর্শক কোথায়? বিএনপির ওনারা কি ক্রিকেট খেলা দেখে না? এই যে ছক্কাগুলো মারতেছে, এগুলো দেখার জন্য বিএনপির কেউ কি স্টেডিয়ামে যায় নাই? সারা স্টেডিয়াম কেন একই কথা, ভুয়া ভুয়া। এতে কি বোঝা যায়? হ্যাঁ, কি বোঝা যায় বলেন? হ্যাঁ, বলতে পারেন সবাই জামাতের, সবাই শিবিরের, এখানে অন্য কেউ নাই, এরকম বলা ঠিক হবে না। এরাই জনসাধারণ, এরাই পাবলিক। পাবলিকের মনে কোথায় আপনি আছেন এবার আপনি বুঝে নেন। মনের মধ্যে স্থানটা পাচ্ছেন না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব মাইন্ড করেন না, আপনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক ক্ষমতা আপনার, কিন্তু পাবলিক সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। কেন পাবলিক আপনাকে ভুয়া ভুয়া বলবে? কারণ কি? কারণ ওই একটাই, আপনি নিজের মুখে এই সংসদে বলছেন যে আমরা অভিনয় করছি। হ্যাঁ, এভাবেই বলছেন আপনারা যে আমরা ওইটা মাইনায় নেই নাই, ওনাদের সংস্কার বিচার এগুলা মানতে গেলে নির্বাচন পিছিয়ে যাইতো, যার জন্য আমরা সম্মতি দিছি, মানে অভিনয় করছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে আসি, এরকম একটা অভিনয় কইরা নির্বাচনটা কইরা নিছেন। কত বড় প্রতারণা জাতির সঙ্গে। এই কথার কি অর্থ আপনি নিজে কি বুঝেন? বুঝতে পারেন স্যার? আমার মনে হয় বুঝতে পারেন না, কিন্তু আজকে বোঝা উচিত। আপনি অন্তত এইটুক তো চিন্তা করতে পারতেছেন, এই স্টেডিয়ামের সবাই শিবিরের না, জামাতের না, এখানে জনসাধারণ, আম পাবলিক, ওনারা আপনাকে ভুয়া ভুয়া বলতেছে। সবাই কেন আপনার বিপক্ষে যাবে? কারণ কি? কারণ ওই একটাই, আপনি জুলাইকে মেনে নিচ্ছেন না। এই বার্তাটা জনসাধারণের মনের মধ্যে গাইথা গেছে। জনগণ এখন একটা কথা বুঝা ফেলাইছে, যতই কিছু বলুক, ওনারা 9 বুঝে কিন্তু 6 বুঝে না। 9টা ঠিকই বুঝে নেয়, কিন্তু 6 বুঝে না। কিন্তু ওই 1 2 3 4 5 6 পার হয়েই তো 9-এর কাছে যাইতে হয়। তাহলে 6 বুঝবেন না কেন? 9টাই খালি বুঝে নিবেন? এটা তো হয় না। যার জন্য জনগণের মুখে আজকে এরকম কথা শুনতে পাচ্ছেন, যার জন্য আজকে স্টেডিয়ামে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিশ্চয়ই আপনার মন খারাপ হয়েছে, চেহারা দেখলে বোঝা যায় আপনার মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নাই। কেন মন খারাপ হয়েছে? কেন জনগণ আপনার বিপক্ষে গেছে? একটুখানি বোঝার চেষ্টা করেন। একটুখানি বোঝার চেষ্টা করলেই আগামী 5 বছর সুন্দরভাবে দেশটা চালাইতে পারবেন, এই দেশটাকে গড়তেও পারবেন। জনগণ আপনাদের পাশে থাকবে। আজকে আবার দেখলাম আপনি একটা থানায় গেছেন, ওই থানায় যায় আপনি বলতেছেন অন ক্যামেরা, আপনি লুকায় বলেন নাই যে বিএনপি কেউ আসলে ওদেরকে সহযোগিতা করো, হেল্প করো, লিগেল ওয়েতে হেল্প করো, লিগেল ওয়েতে, অন্যায় ভাবে না। আইনগত কোনো হেল্প চাইলে বিএনপির তাকে হেল্প করো। আমার প্রশ্ন, এটা আলাদাভাবে কেন আপনাকে বলতে হচ্ছে? কেন আপনি আলাদাভাবে বলবেন যে বিএনপির দিকে সুনজর দিতে হবে, ওদেরকে হেল্প করতে হবে? ন্যায়সঙ্গতভাবেই এই কথা আলাদাভাবে কেন বলতে হবে? বাংলাদেশের সব জনগণের কথাই তো আপনার বলা উচিত, সবাই কথাই তো বলবেন। সবাইকে কি বিএনপি করতে হবে? এই যে থানাতে বললেন বিএনপির কেউ আসলে হেল্প করতে, লিগেল ওয়েতে। এখন ধরেন থানার মধ্যে 100 জন দাঁড়াইছে জিডি করার জন্য, এখন থানাতে কি এইভাবে সিদ্ধান্ত নিবে এই বিএনপির কে কে আছে আলাদা দাঁড়ান, আর যারা বিএনপি করেন না তারা আলাদা? আগে বিএনপিদেরকে হেল্প করে নেই, লিগেল ওয়েতে হেল্প করে নেই, তারপরে আপনারা। এরকম হয়ে গেল না ব্যাপারটা? ব্যাপারটা সুন্দর দাঁড়াইলো না। যাই হোক, আবার আপনার কাছে আসবো। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনার কাছে আবার আসবো। এখন আবার ওই সংসদে যাইতে চাই। সংসদের এই যে প্রথম পর্ব শেষ হলো, প্রথম পর্বের মধ্যে ডাক্তার শফিকুর রহমান স্যার একটা বক্তব্য দিছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, মনে রাখা উচিত, পুরো জাতিকে মনে রাখা উচিত। উনি একটা বিচার চাইছে। হ্যাঁ, উনি বিচার চাইছে যারা জাইমা রহমানকে অপমান করছে, জাইমা রহমানকে নিয়ে বিকৃত কার্টুন বানাইছে, তাদের বিচার চাইছে এই সংসদে দাঁড়ায়া। উনি নিজে বলছে যে আমার 2টি মেয়ে আছে, এই যে অপমানের ব্যথাটা আমি বুঝতে পারতেছি। যেভাবে অপমান করা হয়েছে প্রধানমন্ত্রীর মেয়েকে, এই প্রধানমন্ত্রীর মেয়েকে কারা অপমান করলো, কারা এই কার্টুন বাইর করলো, কারা এই অপমানজনক ফটোকার্ডগুলা ছড়ায় দিল, এদেরকে কেন বাইর করা হচ্ছে না? এটা কি বাইর করা খুব কঠিন কাজ? বিচার চাইছে তো, সংসদে দাঁড়ায় বিচার চাইছে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলছে যে এই অপমান শুধু আমার না, এই অপমান শুধু প্রধানমন্ত্রীর না, এই অপমান এই যে 300 এমপি আছে সংসদের ভিতরে, সবাই অপমান। কারা এই কাজটা করলো, কারা এই ইতর প্রাণী, এই শব্দটা উচ্চারণ করছে, কারা এই ইতর প্রাণী, তাদেরকে খুঁজা বাই করা হোক। এবার আসি আবার আমাদের সালাউদ্দিন সাহেবের কাছে। সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে
কারা এই অপমানজনক কার্টুনগুলা বানাইছে, ফটো কার্ডগুলা বানাইছে, এটা বাইর করার জন্য এত সময় নিতেছেন কেন? দাবি জানাইছে তো, বিচার চাইছে তো সংসদে দাঁড়ায়া, তাহলে তো 48 ঘন্টাও লাগার কথা না এই অপরাধীকে খুঁজা বাইর করা। এই অপরাধী বাংলাদেশের ভিতরেই তো আছে, কেন খুঁজা বাইর করা হচ্ছে না? ডাক্তার শফিকুর রহমান কেন এত জোর দিয়া বললো? ভাই ব্রাদার, বুঝার চেষ্টা করেন, এই যে ট্যাগিং এর রাজনীতি, একজনের ফটো কার্ড আরেকজনের নামে চালাইয়া দেওয়া, যার জন্য থানার ভিতরে কত বড় গন্ডগোল হইলো, মারামারি হইলো, থানার ভিতরে সাংবাদিক সুদ্ধা মাইর খাইলো, কত রকম নেককারজনক ঘটনা ঘটলো ওই ফটো কার্ড নিয়ে। জাইমা রহমানকে নিয়ে অপমানজনক কিছু ফটো কার্ড বাইর করছিল, ওই ফটো কার্ডগুলো কারা বাইর করছিল এখনো কেন বাইর করতে পারলেন না? তাতে কি বোঝা যায় না এই ফটো কার্ডগুলো কারা বাইর করছে? হ্যাঁ ভাই, উপরে থুতু মারলে গায়ে ছিটা পড়তে পারে, ওই যে বলে না কেঁচো করতে গিয়া সাপ বাইরিব, এখন কেঁচো করতে যান দেখবেন সাপ না ডাইনাসর বাইর হবে। তো ডাইনাসর আমার কেন জানি মন বলতেছে এই আকামগুলা, এই অপকর্মগুলা এমন কেউ করছে যাদেরকে এখন যদি সামনে আনতে যান না তাহলে বেজ্জতি হইতে হবে। এমন হইতে পারে না, যতক্ষণ না আনবেন ততক্ষণ ভাই এই প্রশ্ন থাইকা যাবে। আমাদেরও দাবি, সারা বাংলাদেশের সবাই দাবি তোলা উচিত, ভাই নারীদেরকে অপমান করা যাবে না, সে যেই হোক না কেন তাকে সম্মান দিতে হবে। মায়ের জাত, আমার বোনের জাত, তাদের অসম্মান আমরা কেন মাইনা নেবো? আমরাও চাই এই অপরাধ যারা করছে তাদেরকে সামনে আনা হোক। আজকে আপনাদের সাথে কথা বলবো নীলুফার চৌধুরী মনির ব্যাপারে। এই নীলুফার চৌধুরী মনি গত 2 দিন আগে এক টক শোতে উপস্থিত হয়ে তিনি ইসলামের একটি বিধান সম্পর্কে এত কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্য করেছে, যেটা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের মতো নাম রেখে এই শব্দটি ব্যবহার করা যায় কিনা এটি আমাদের জানা নেই, কিন্তু তিনি সেটি করেছেন। তার সহ আলোচক ছিলেন জামাতের ইশরাক হোসেনের সাথে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, পরে তিনি এখানে এসে নির্বাচন করেছিলেন ইশরাকের সাথে। এই আব্দুল মান্নানের সাথে আলোচনা করতে গিয়ে তিনি আব্দুল মান্নানকে একের পর এক, আপনারা এটা দখল করেছেন, সেটা দখল করেছেন, আপনারা জাকাত খান, সেটা খান, ইত্যাদি ইত্যাদি। আব্দুল মান্নান বলছে জাকাত খাই, এই কথাটা আপনি পেলেন কোথায়? আমাদের কি হাত নাই? আমরা কি কর্ম করে খেতে পারি না? আমরা 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের কিছু মহিলা এমপি ছিল, তাদের মুখ দিয়ে শুনতাম, তার ভিতরে 1 নম্বরে ছিল অপু উকিল। এই অপু উকিল এবং নীলুফার মনি, মাঝে মাঝে আমি এদের টক শো গুলো দেখতাম। অপু উকিলের কাছে যখন এই নীলুফার মনি নাস্তানাবুদ হতো, কথার যুক্তি দিতে পারতো না, তখন ভ্যা ভ্যা করে কান্না করতো। এই সমস্ত মানুষগুলো আজ হঠাৎ করেই কেন যেন তারা কেমন যেন হয়ে গেছে, তাদের উপরে কোনোদিন কোনো বিপদ ছিলই না, এরকম একটা অবস্থা। যাই হোক, সে যে কথাটি বলেছে, যে চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্মের মূলে আঘাত করেছে, তার সেই বক্তব্যটা আসেন আগে শুনি। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে better। আমি আবারও বলছি, আব্দুল মান্নানকে যখন জাকাত খাওয়ার কথা বলছে, তখন আব্দুল মান্নান বলছে যে মেনে নিলাম আমরা তর্কের খাতিরে, আপনার যেহেতু আপনি বলছেন আমরা জাকাত খাই, তো এই জাকাত খাওয়াটা কি চাঁদাবাজির চেয়ে খারাপ? উনি তখন বলছে 100% জাকাত খাওয়ার চেয়ে ফিতরা খাওয়ার থেকে চাঁদাবাজি উত্তম। এখানে কিন্তু আব্দুল মান্নান একটা মাইন্ড গেম খেলেছে। আব্দুল মান্নান যদিও আলোচক হিসেবে তত ভালো না, কিন্তু সে এইখানে মুহূর্তের ভিতরে নীলুফার মনির মাইন্ড গেমটা কিন্তু সে নিয়ে খেলতে পেরেছে। এটাকেই বলে রাজনীতি, উস্কে দেয়া, অর্থাৎ তার ভিতরে কি আছে সেটি বের করে আনা। আব্দুল মান্নান বলেছে, আপনি কি বলেন? আবার বলেন। এই নীলুফার মনি আমার ঠিকই সেই কথাটা, তার ভিতরে তো আসলে ক্ষোভ, ইসলাম সম্পর্কে তো এদের প্রচন্ড ক্ষোভ, এরা তো মূলত শাহবাগী। নীলুফার মনি কিন্তু শাহবাগী, এবং বিএনপির ভিতরে অসংখ্য শাহবাগী আছে, এতদিন লুকিয়ে ছিল, গুপ্ত ছিল, এখন আস্তে আস্তে বের হচ্ছে। এই যে গুপ্ত গুপ্ত বলে না, এইগুলো সেই গুপ্ত। সে আবারও অত্যন্ত জোর দিয়ে বলছে ডেফিনেটলি জাকাত খাওয়ার চেয়ে চাঁদাবাজি করা উত্তম। তার মানে সে চাঁদাবাজিকে একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে। সারা দেশে তো চাঁদাবাজিতে ভরপুর হয়ে গেছে না? চাঁদাবাজিকে একটা পলিটিসাইজ করার জন্য, চাঁদাবাজিকে একটা সামাজিক কর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার এটা একটা প্রয়াস। এটা কিন্তু সে ইচ্ছা করেই বলেছে, সে তার মনের অগোচরে বেরিয়ে গেছে, বিষয়টি এমন না। অর্থাৎ তাদের যে কর্ম চাঁদাবাজি করা, এই চাঁদাবাজি নিয়ে যে হইচই শুরু হয়েছে, বাংলাদেশের মানুষকে এই মেসেজটা দেয়া যে তোমরা এত বাড়াবাড়ি করো না, জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, এই ধারণাটা, এই আইডিয়াটা, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করাই মূলত নীলুফার চৌধুরীর কাজ। এখন এই নীলুফার চৌধুরী মনি, আগেই বলেছি যে এরা তো, এদের নাই কোনো লেখাপড়া, না আছে কোনো জ্ঞান গরিমা, না আছে কোনো যুক্তির ধার। ওই যে বললাম, অপু উকিলের সাথে কথা বলতে গিয়ে তাকে আমি ভ্যা ভ্যা করে কাঁদতে শুনেছি, কান্না করে দিয়েছে, কথা বলতে পারে না। এই নীলুফার মনি কিছুদিন আগে, সে যে শাহবাগী তার প্রমাণ লাগবে না, কিছুদিন আগে সে এরকম আরো একটি বেফাঁস কথা বলে ফেলেছিল, সেটাও ইচ্ছা করে বলেছিল। তার ভিতরে তো আসলে কলুষিত, প্রচন্ড কলুষিত, একেবারে মাকাল ফলের মতো অন্ধকার তার ভিতরে। সে উসমান হাদিকে গিনিপিগের সাথে তুলনা করেছিল, মনে আছে আপনাদের? গিনিপিগ, আমি উসমান হাদিকে এই মুহূর্তে একটা গিনিপিগ ছাড়া কিছুই বলতে পারি না। তার মানে উসমান হাদি সম্পর্কে এদের কেন যেন এত চুলকানি। এবং মজার ব্যাপার হচ্ছে, মাঝখানে এই কথাটুকু বলে রাখি, উসমান হাদির খুনি যেদিন ধরা পড়েছে ওই পশ্চিমবঙ্গে, সেদিনই কিন্তু এখান থেকে একজন নেতা অসুস্থ হয়ে, তার আর কোনো খোঁজ নাই। এখন রাজনীতিতে তার আর কোনো খোঁজ, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেও তার কোনো খোঁজ নাই। যাই হোক, বিএনপির ভিতরে অসংখ্য নেতাকর্মী এই ধরনের, তারা ভিতরে ভিতরে এমন শাহবাগী, কিছু শাহবাগী আছে বাম, ওরা তো বামই, ওরাও এই ধরনের নিকৃষ্ট কথা বলতে সাহস পায় না।
যেটা এই এরা বিএনপির ভিতরে ঢুকে এই গুপ্ত বিএনপি যেগুলো সেগুলো এই কথাগুলো বলছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই কথা বলার পরে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই নীলুফার মনির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এরা একের পর এক এই ধরনের কথা বলেই যাচ্ছে। শুধু এখানেই না, আপনার এই যে ঢাকা 14 আসনে যিনি ব্যারিস্টার আরমানের কাছে হেরে গেলেন, যে সানজিদা হক তুলি, এই তুলি হারলেন কি কারণে জানেন? আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। এই তুলির হারার অন্যতম কারণ ছিল তুলি এই যে ইসলাম ধর্ম যে পুরুষের 4 বিবাহ করার অনুমতি দিয়ে রেখেছে, তার মানে আমি বলছি না যে আপনারা 4 বিয়ে করবেন, কিন্তু এটা তো কোরআনের একটা বিধান, ইসলামের একটা মহান বিধান। এটা আপনি করেন বা না করেন সেটা আলাদা ব্যাপার, ওই হিসাবটা আলাদা। কিন্তু এজ এ মুসলমান, মুসলিম হিসেবে তো আপনার এই কথাটা বিশ্বাস করা দরকার এবং বিশ্বাস রাখা ফরজ যে আল্লাহ এই বিধানটা দিয়ে রেখেছে। এই সানজিদা হক তুলি সরাসরি এই আয়াতের অস্বীকার করলেন যে আমার মা বোনরা কি এই অধিকার দেবে? কাউকে দেবে না, এই অধিকার আমরা মানি না। অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে দিলেন। আমি তারপরের দিনই একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম বিএনপির এই সিটটা হাতছাড়া হয়ে গেল, সানজিদা হক তুলি সে হেরে যাবে, হেরেছে। আপনারা আমার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন আমি যে বলেছিলাম আমার মন্তব্যের ঘরে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। এই নীলুফার মনি তিনি কয়েকদিন আগে, তিনি কিন্তু প্রথমে নমিনেশন পান নাই, মূল পর্বে তিনি নমিনেশন পান নাই, পরে এই যে সংরক্ষিত মহিলা আসনে তাকে ডেকে আনা হয়েছে। আর যখনই মহিলা আসনে ডেকে আনা হয়েছে তখন তার ভিতরের যা কিছু আছে সব এখন উতলায় উঠছে, সে আরো কিছু বলবে। অথচ ধর্ম অবমাননার বিষয়ে বাংলাদেশ দণ্ডবিধির 295 ক ধারায় বলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটি জামিন অযোগ্য অপরাধ। যদি কেউ কারো কোনো ধর্মের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ধর্মকে অবমূল্যায়ন করে, তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং এটি জামিন অযোগ্য অপরাধ। নীলুফার মনি সেই অপরাধটি করেছে। ভাবতে পেরেছেন ইসলামের একটা বিধান, অন্য কোনো বিষয়ে কথা বলে সেটা আলাদা বিষয়, কিন্তু চাঁদাবাজির সাথে জাকাতের তুলনা, এটা কোন দেশে আসি রে ভাই আমরা? কোন মুখ দিয়ে এই কথাটা বলেছে? নামটা তো কত চমৎকার, নীলুফার চৌধুরী মনি, একেবারে পুরো মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, সবই মুসলমান। সে চাঁদাবাজিকে এর থেকে উত্তম বানাই দিল। এই মহিলা আর কিছুদিন পরে সে এই কথা বলবে যে বিয়ের চেয়ে পতিতাবৃত্তি উত্তম, এই কথা বললো বলে, কারণ এদের তো এটা ভালো লাগে না। এই জায়গাগুলোতে এদের চরম চুলকানি। আপনাদের মনে পড়ে শেখ হাসিনার আমলে লতিফ সিদ্দিকী লন্ডনে বসে সে হজ এবং উমরা নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? একটু মনে রাখতে হবে তো। লতিফ সিদ্দিকী বলেছিল যে এই যে আকাম্যা হজ করার জন্য মানুষ সৌদি আরবে যায়, এই সমস্ত টাকা ওখানে খরচ না করে অন্য জায়গায়, মানে তিনি আরো বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার পরে যখন বাংলাদেশে প্রচন্ড সমালোচনা শুরু হলো, তখন কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ কিন্তু মূলত ইসলাম ধর্ম সম্পর্কে তার এত বেশি মাথা ব্যথা নাই। আওয়ামী লীগের ভিতরে ধর্মবিদ্বেষী বেশি, এখানে শাহবাগী বেশি, নাস্তিক বেশি, বাম বেশি, তসলিমা নাসরিনদের মতো মহিলাদের আনাগোনা এখানে বেশি। তারপরেও সেই শেখ হাসিনাও যখন প্রচুর চাপ সৃষ্টি হলো, তখন এই লতিফ সিদ্দিকী কিন্তু তখন বস্ত্র ও পাট মন্ত্রী, এই লতিফ সিদ্দিকীকে লাথি মেরে, পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছিল মন্ত্রিসভা থেকে শেখ হাসিনা, এবং তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে নীলুফার চৌধুরী মনি যে বক্তব্য দিলেন একই কথা, বরং তার থেকে ভয়ঙ্কর। তিনি হজকে একটু স্বাভাবিকভাবেই বলেছিলেন যে আকাম্যা হজ, আর নীলুফার মনি বলছে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক উত্তম। এগুলো আমরা বুঝি। নীলুফার মনি কেন এই কথাটি বলছে? কারণ সে তো এমপি হয়েছে, তার কাজ এখন একমাত্র উপার্জন সোর্স হবে চাঁদাবাজি। তার বিভিন্ন জায়গায় অলরেডি লোকজন লাগিয়ে রেখেছে, যেটা চলছে এটা আরো চলবে। এখন এই চাঁদাবাজিকে জাস্টিফিকেশন করতে হবে, এটিকে জাস্টিফাই করতে হবে, সমাজের ভিতরে এটি প্রতিষ্ঠিত করতে হবে। কবে যেন নীলুফার মনি বলে ফেলে যে নামাজ রোজার মতোই চাঁদাবাজি ফরজ, এই কথা সে বলে ফেললো বলে, এতে কোনো সন্দেহ নাই, এরা যা খুশি তাই বলতে পারে। সুতরাং নীলুফার মনির এই জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আমরা। সরকার যদি এরকম ইসলাম বিদ্বেষী মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে, বিশেষ করে বিএনপি সরকার, তাহলে আখেরে সরকারের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।